বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বগুড়ায় গুলিবিদ্ধ হওয়ার ৪৮ দিন পর মারা গেল কিশোর জুনাইদ ইসলাম রাতুল। দীর্ঘ ১ মাস রাতুল আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। স্বজনরা জানান, রাতুল বগুড়া উপশহরের পাবলিক স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী এবং ওই এলাকার মুদি দোকানি জিয়াউর রহমানের ছেলে। ৫ আগস্ট সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেয় রাতুল। অন্যদের সাথে স্লোগান দিতে দিতে বগুড়া সদর থানার কাছেই ঝাউতলা এলাকায় পৌঁছালে রাতুল গুলিবিদ্ধ হয়। প্রথমে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ছিল সে। অবস্থার অবনতি হওয়ায় ২০ আগস্ট রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয় রাতুলকে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে বগুড়া থেকে যোগ দিয়েছেন সহকর্মী জজিফ হোসেন। জজিফ, নিঃসন্দেহে একটি মর্মান্তিক ঘটনা। এই মুহূর্তে শিক্ষার্থী রাতুলের মরদেহ ঠিক কোথায় অবস্থান করছে, আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে? এখনো পর্যন্ত আসলে আমাদের কাছে যে তথ্যটি রয়েছে, জুনাইদ ইসলাম রাতুল যে মাত্র ৬ষ্ঠ শ্রেণীতে পড়ে, ১৩ বছর বয়সে এই শিশুটি আসলে নৃশংসভাবে এই গেল ৫ তারিখে যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আসলে বগুড়ায় যে গণ আন্দোলন তৈরি হয়েছিল, সেই গণ আন্দোলনে সে আহত হয়েছিল, গুরুতর আহত হয়েছিল এবং এই গুরুতর আহত আসলে অবস্থায় তাকে শহীদ জিয়া মেডিকেলে ভর্তি করা হয় এবং শহীদ জিয়া মেডিকেলে ভর্তি করার পরে সেখানে এক্স-রে রিপোর্টে আসলে চিকিৎসকরা আসলে জানতে পারেন যে সেখানে তাকে এখানে চিকিৎসায় দেওয়া আসলে সম্ভব নয়, যার কারণেই কিন্তু নিউরো সায়েন্সে তাকে পাঠানো হয়। তো সেই ক্ষেত্রে আসলে এখন আমরা আসলে যতদূর জানতে পেরেছি, বৈষম্য বিরোধী বগুড়ায় যারা শুরু থেকে আন্দোলনের সাথে ছিলেন তাদের মাধ্যমে জানতে পেরেছি যে আজকে দুপুর ২টায় কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে তার যে মরদেহ সেটি নেওয়া হবে এবং তাকে শ্রদ্ধা জানানো হবে। এই বিষয়টি তারা কিন্তু জানিয়েছেন এবং ইতিমধ্যেই বৈষম্য বিরোধী যারা আন্দোলনে যারা সম্পৃক্ত ছিলেন তারা কিন্তু বগুড়া থেকে রওনা হয়েছেন এবং তারা বলছেন যে আসলে এই শিশুটি যে সাহস দেখিয়েছে, সে আন্দোলনে ছিল, সেই আন্দোলনে থেকে সবসময় শুরু থেকেই সেই রাতুলটি আসলে ছিল। তো এইরকম একটি মৃত্যু তারা কিন্তু কোনোভাবে কামনা করছিল না। তো এখন আসলে আমরা আসলে তার পরিবারের স্বজনদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, আসলে তারা সেরকম কোনো কথা বলার পরিস্থিতিতে নেই বলে আমাদেরকে তারা জানিয়েছেন, যার কারণে শুধু এইটুকুই জানতে পেরেছি যে তারা যতটুকু পারে সম্ভব তার সন্তানকে বাঁচানোর জন্য তারা চেষ্টা করে গেছেন। তাদের সর্বস্ব দিয়েও কিন্তু তারা তার সন্তানটিকে বাঁচাতে পারেননি। সেদিনকার ঘটনা যদি আপনাকে একটু ব্যাখ্যা করি, বর্ণনা করি, ঠিক ৫ই আগস্ট যখন সকালবেলা আসলে ছাত্র জনতার যখন একটা ঢল ঝাউতলা থেকে সদর থানার দিকে আসছিল, ঠিক সেই সময় কিন্তু পুলিশের ছোড়া গুলিতে প্রায় ক্ষতবিক্ষত হয়ে যায় তার মুখমণ্ডল সহ মাথা এবং সেই সময় আসলে তার চোখ দিয়ে একটি বুলেট আসলে মাথার মগজের মধ্যে ঢুকে যায় এবং সেখানে আসলে অস্ত্রোপচার করে একটি গুলিও বের করা হয়। তো এই পরিস্থিতিতে আসলে চিকিৎসকরা বলছিলেন যে তার বাঁচা মরার যে সম্ভাবনা সেটি কিন্তু একেবারেই ক্ষীণ ছিল এবং যদি বেঁচেও যায় তাহলে কিন্তু সে দুই চোখে কোনো চোখে দেখতে পারত না, সেই কথাও কিন্তু তারা জানিয়েছিলেন। তো আসলে এই শিশুটির মরদেহ আসলে কখন নাগাদ আনা হবে এই ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত কোনো কিছুই এখনো আমাদের কাছে তথ্য নেই। তো এই তথ্যটি যদি পাই তাহলে আপনাদেরকে সেটি জানানোর চেষ্টা করব। জজিফ হোসেন, আপনাকে ধন্যবাদ। রাজধানীর খিলগাঁও থানায় দায়ের করা হাফেজ জোবায়ের হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া উত্তরা পশ্চিম থানায় হত্যাসহ ২ মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকেও গ্রেপ্তার দেখাতে বলা হয়েছে। সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদার আদালত এই আদেশ দেন। এর আগে সকাল ৫:৪৮টায় কড়া নিরাপত্তায় তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা তাদেরকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। এ সময় আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করলে সেটি নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর খিলগাঁও এলাকায় পুলিশের গুলিতে নিহত হয় হাফেজ মোহাম্মদ জোবায়ের। এ ঘটনায় তার বাবা মোহাম্মদ কামাল উদ্দিন হত্যা মামলা দায়ের করেন। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাহেব এবং আনিসুল হক তাদেরকে আজকে সোনেশ দেখানো হয় এবং অপর আরেকটি মামলা যেটা উত্তরা পশ্চিম থানার মামলা নম্বর ২১/৯/২৪ একটি হত্যা মামলা
হাফেজ সাদিকুল ইসলাম, সেই হত্যা মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আজকে সোনাস দেখানো হয়েছে। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে এই মামলাগুলি হচ্ছে সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিতভাবে শুধু রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এই মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কাজে যোগ না দেয়া পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে শুরু করেছে ডিএমপি। গঠন করা হয়েছে আলাদা কমিটি। ডিএমপি বলছে কর্মকর্তাদের অনুপস্থিতি এবং বদলির কারণে কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়া 5 অক্টোবরের মধ্যে ঢাকার 21টি থানা মেরামত শেষ হলে আগের অবস্থানে ফেরার আশা ডিএমপির। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর পালিয়ে যান ডিএমপির সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। পুলিশ সদর দপ্তর বলছে এখনও 187 কর্মকর্তা কাজে যোগ দেননি। অনেকে 5 তারিখের পর হাজিরা দিয়ে লাপাত্তা হয়ে গেছেন। ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে হারুনুর রশিদ, মনিরুজ্জামান, বিপ্লব কুমার সরকার, খন্দকার নুরুন নবী, সঞ্জিত কুমার রায়, প্রলয় কুমার জোয়ারদার, মেহেদী হাসান এখনও কাজে যোগ দেননি। এদিকে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সিআইডির প্রধান মোহাম্মদ আলী, এসবি প্রধান মনিরুল ইসলাম, সিটিটিসি প্রধান আসাদুজ্জামান সহ অন্তত 23 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। যেসব কর্মকর্তা কাজে যোগ দেননি এবং যারা ফৌজদারি মামলার আসামি তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিভাগীয় মামলা হওয়ার ক্ষেত্রে একটা সুনির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়া অনুসরণ করেই হবে। আর এই ক্ষেত্রে সংশ্লিষ্ট যারা অনুমতি ব্যতীত যারা কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন তাদেরকে অবশ্যই একটা প্রাথমিক একটা তদন্ত করা হয় এবং একটা কারণ দর্শানোর সুযোগ দেওয়া হয়। কর্মকর্তাদের অনুপস্থিতি এবং বদলিজনিত কারণে কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। তবে নতুন পদায়ন এবং প্রমোশনের মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করছে ডিএমপি। আশা করি আগামী মাসের 5 তারিখের মধ্যে স্থাপনাগুলোর সংস্কার কাজ শেষ হয়ে যাবে। তখন আমাদের যে সেবা প্রত্যাশী যারা আছে তারা পুরোদমে সেবা পাবে। তবে আমাদের এখন বর্তমান যে পরিস্থিতি আছে, আমাদের সেবা পেতে কারো কোনো সমস্যা হচ্ছে না। ক্ষতিগ্রস্ত গাড়ি মেরামত ও নতুন গাড়ি পেলে টহল আরও জোরদার করা যাবে বলছেন ডিএমপির কর্মকর্তারা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে ভোরে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ভোর 5টার দিকে কাতার এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে যুক্তরাষ্ট্রের পথে যাত্রা করেন তিনি। 3 দিনের এই সফরে তাঁর সঙ্গে আছেন 57 জনের প্রতিনিধি দল। আগামী 27 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য রাখবেন ডক্টর ইউনুস। প্রধান উপদেষ্টা তার বক্তৃতায় আন্তর্জাতিক শান্তি রক্ষায় বাংলাদেশের সুদৃঢ় অবস্থান, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক সংঘাত, রোহিঙ্গা সংকট, এসডিজি অর্জনে উন্নয়নশীল দেশগুলোর সমস্যা সহ বিভিন্ন বিষয় তুলে ধরবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। অধিবেশনের সাইডলাইনে কাল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন ডক্টর ইউনুস। অধিবেশন শেষে 27 সেপ্টেম্বর নিউ ইয়র্ক থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন ডক্টর ইউনুস। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের কথা রয়েছে। এদিকে ডক্টর ইউনুসের সফর নিয়ে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে বাংলাদেশি কমিউনিটির মধ্যে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠক হতে পারে নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে। 3 দশকের মধ্যে এটি হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের কোনো সরকার প্রধানের প্রথম বৈঠক। এদিকে প্রধান উপদেষ্টার সফর ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। জো বাইডেনের সঙ্গে বৈঠককে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি বলে মনে করছেন তারা। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, মব জাস্টিস বন্ধ ও শিক্ষা ব্যবস্থার সংস্কারও চায় নিউ ইয়র্কে বাংলাদেশি ছাত্র সমাজ। বিমানের ঢাকা নিউ ইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর বিষয়টিও আছে প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশায়। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিমানবন্দর ও জাতিসংঘ সদর দপ্তরের সামনে অভিনন্দন জানাতে প্রস্তুতি সভা করেছে যুক্তরাষ্ট্র বিএনপি। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়া ও গাজীপুরে মোট 53টি পোশাক কারখানা আজ বন্ধ ঘোষণা করা হয়েছে। বকেয়া বেতনের দাবিতে আশুলিয়া ও গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি কারখানার শ্রমিকরা। আশুলিয়ায় হামিম গ্রুপের 6টি সহ মোট 43টি কারখানা বন্ধ ও 9টিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আর গাজীপুরে একটি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। বকেয়া বেতনের দাবিতে শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সোমবার সকালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কে 1 ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। বিগত 2 মাসের স্যালারি আমরা এখন পর্যন্ত পাই নাই এবং স্টাফদের বকেয়া বেতন 3 মাসের বাকি আছে। আমরা চাই আমাদের ফ্যাক্টরি চলুক, আমাদের বকেয়া বেতনগুলো দিয়ে দিক। চলমান শ্রমিক অসন্তোষের জেরে শ্রম আইনের অধীনে সোমবার আশুলিয়ার মোট 43টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া 9টি কারখানায় দেওয়া হয়েছে সাধারণ ছুটি। শিল্পাঞ্চলের বাকি সব কারখানায় উৎপাদন স্বাভাবিক রয়েছে, তবে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থায় আছে আইনশৃঙ্খলা বাহিনী। আমরা চেষ্টা করতেছি মালিকের সাথে শ্রমিকের সম্মিলনটা ঘটায় দেওয়া, যাতে দুই পক্ষ বসতে পারে, একটা পরিবেশ হয়, দুই পক্ষ বসে তাদের কথাবার্তাগুলো ক্ষোভ যা আছে, যার যাই আছে কথাটা বলতে পারে। এদিকে সকালে গাজীপুরের কালিয়াকৈর, টঙ্গী ও বাঘের বাজার এলাকায় 3টি কারখানা শ্রমিক বকেয়া বেতন সহ নানা দাবিতে মহাসড়কে অবস্থান নেয়। এতে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দেখা দেয় তীব্র যানজট। দুপুর 12টার দিকে যৌথ বাহিনীর সদস্যরা শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। আমাদের একটা লোক বের করতে পারবো না, আমাদের কোনো জুলুম করা যাবে না। 10টা পর্যন্ত যে ডিউটিটা করি আমরা, এখানে 60 টাকা আমরা নাইট বিল চাই, আর 10টার পরে যে ডিউটিটা করব ওইটা আমরা 100 টাকা নাইট বিল চাই। এছাড়া গাজীপুরে কোকোলা ফুডের শ্রমিকরা বোনাস সহ নানা দাবিতে বন্ধ থাকা কারখানায় ভাঙচুর চালায়। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টানা 3 দিনের অবরোধে স্থবির পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙামাটি। চট্টগ্রামের সাথে রাঙামাটির সীমিত যোগাযোগ চালু হলেও খাগড়াছড়িতে বন্ধ সড়ক ও নৌ যোগাযোগ। শহরের ভেতরে সীমিত যান চলাচলে যাতায়াত ও পণ্য পরিবহন বাধাগ্রস্ত হচ্ছে। সাজেকে এখনও আটকা অন্তত 1,500 পর্যটক। এদিকে সহিংসতার ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। এ ঘটনায় 2টি মামলার কথা জানিয়েছে পুলিশ। শুক্রবারের সহিংসতার ঘটনার পর রাঙামাটি শহরের ভেতরে সোমবার যান চলাচল কিছুটা বাড়লেও এখনও থমথমে পার্বত্য এই জেলাটি। অবরোধের মধ্যেও সকাল থেকে জেলার সঙ্গে চট্টগ্রামের সীমিত পরিসরে সড়ক যোগাযোগ শুরু হয়, তবে নেই তেমন যাত্রী। অটোরিকশা ধর্মঘট প্রত্যাহার করায় শহরে বেড়েছে চলাচল, খুলেছে কিছু কিছু দোকানপাট। আমার ফ্রিজ, আইপিএস, ব্যাটারি, সোলার সব নিয়ে গেছে, কিছু রাখে দেখো। আমাদের এই দোকানে হাতে মেডিসিন সব, তো আমরা এখন কি করব, কার কাছে বিচার দেব? সহিংসতার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা এবং ভুক্তভোগীদের ক্ষতিপূরণের দাবিতে মৈত্রী বিহারে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ। প্লেট ছিল 200-র অধিক, চামচ, গ্লাস সব ধ্বংস করে ফেলেছে। তো আমরা ভয়ে আতঙ্কে 3 তলা ছাদের উপরে উঠে জীবন রক্ষা করি। এদিকে খাগড়াছড়িতে আগুন দেওয়ার 4 দিন পর পণ্য বিক্রি শুরু করেছেন লার্মা স্কোয়ারের বিক্রেতারা। আঞ্চলিক সড়কের পাশাপাশি বন্ধ রয়েছে এই জেলার সঙ্গে ঢাকা চট্টগ্রামের সড়ক যোগাযোগ। 2 ঘন্টা 2.5 ঘন্টা একটা করে গাড়ি যায়, গাড়িতে একটা আপনার যায় না, যাত্রী ভয়ে আসে না। টমটমে অবস্থায় আছে, বাঙালিরাও আসতেছে না, বাঙালিরাও আসতেছে না। নতুন করে সহিংসতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে 2 পার্বত্য জেলার গুরুত্বপূর্ণ সড়কে জোরদার করা হয়েছে সেনা, বিজিবি ও পুলিশ সদস্যদের টহল। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সহিংসতার 3 দিন পরও পুরোপুরি স্বাভাবিক হয়নি রাঙামাটি ও খাগড়াছড়ি। আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের সহযোগিতা চান পাহাড়ি ও বাঙালিরা। এদিকে হামলায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে বলে জানিয়েছে প্রশাসন। সহিংসতার ঘটনায় মামলা হলেও এখনও গ্রেপ্তার হয়নি কেউ। আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টায় রাঙামাটির মানুষ। তবে সহিংসতার ক্ষতচিহ্ন নিয়ে দাঁড়িয়ে বনরূপা, শান্তি মার্কেট ও আশপাশের এলাকার দোকান, বাড়িঘর। স্থানীয়দের অভিযোগ, সহিংসতায় জড়িত বহিরাগতরা। পাহাড়ে শান্তি ফেরাতে প্রশাসনের কঠোর পদক্ষেপ চান স্থানীয়রা। খুব আতঙ্কের মধ্যে আছে, এটা একটু সরকার যদি তাড়াতাড়ি যদি এইগুলা সমস্যার সমাধান করে, শান্তিপূর্ণ অবস্থা যদি
সহাবস্থানে আমরা থাকতে পারি। পর্যটন নির্ভরশীল আমাদের রাঙামাটি, এটা যাতে কোনো অবস্থাতে বিঘ্নিত না হয়। যারা সহনশীল, সাথে বাজার সমিতির লোকজনদের ওই স্বাভাবিকতা ফিরিয়ে আনার জন্য ওনাদের বিশেষ করে এগিয়ে আসার প্রয়োজন আছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে জানিয়ে জেলা প্রশাসক ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন। জেলা কমিটি প্রত্যেকটা ব্যক্তির কাছে যাবে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে যাবে এবং কার কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা প্রতি পরিমাণে নিরূপণ করবে এবং নিরূপণ করার পরে আমরা সেই ক্ষয়ক্ষতির বিবরণটা আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করব। এদিকে দুর্বৃত্তদের হামলায় নিঃস্ব খাগড়াছড়ির দীঘিনালার লার্মা স্কোয়ারের ব্যবসায়ীরা ব্যস্ত আসবাবপত্র ও মালামাল সরানোর কাজে। সর্বস্ব হারিয়ে নতুন করে ব্যবসা দাঁড় করানো নিয়ে দুশ্চিন্তায় তারা। বৃহস্পতি ও শুক্রবার খাগড়াছড়ি ও রাঙামাটিতে দুপক্ষের দফায় দফায় সংঘর্ষে 4 জন নিহত ও অর্ধশত মানুষ আহত হন। পুড়িয়ে দেয়া হয় শতাধিক দোকান, বাড়িঘর ও যানবাহন। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সর্বশেষ পরিস্থিতি নিয়ে জানাতে এই মুহূর্তে খাগড়াছড়ি থেকে যোগ দিয়েছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর মল্লিক, অবরোধের আজ তৃতীয় দিন, নতুন করে কোনো কর্মসূচি আসতে পারে কিনা এবং সেখানকার সার্বিক পরিস্থিতি আজকে এখন পর্যন্ত কেমন চোখে পড়েছে? লোপা, আপনাকে জানিয়ে রাখি আজকে কিন্তু 3 দিন যে অবরোধ, আজকে শেষ দিন, অর্থাৎ আজকে রাতেও কিন্তু অবরোধ আছে। যেহেতু 72 ঘন্টার অবরোধ, এটা কালকে ভোরে এটা কিন্তু শেষ হবে। এখন পর্যন্ত আমরা অবরোধ যে পরিস্থিতি দেখছি, বলা যায় যে আসলে কার্যত খাগড়াছড়ি অন্যান্য জেলাগুলো থেকে একরকম বিচ্ছিন্ন হয়ে গেছে। কারণ হচ্ছে আপনার দূরপাল্লা যে যানবাহনগুলো, পণ্যবাহী এবং যাত্রীবাহী যে যানবাহন, সেটা চট্টগ্রাম, ঢাকা এবং রাঙামাটির সাথে সেই জায়গাগুলোতে যানবাহনের যে চলাচল সেটা বন্ধ রয়েছে। তবে শহরের ভিতরে সীমিত পরিসরে ইজি বাইক বা ছোট মোটরসাইকেল এতে কিন্তু শহরের ভিতরে চলছে এবং কোথাও কোথাও মাঝে মাঝে হয়তো 2-1টা গাড়ি উপজেলাগুলোতে যাচ্ছে, কিন্তু সেটা স্বাভাবিকের মতো বলা যাবে না। আমি যদি আপনাকে খাগড়াছড়ি দীঘিনালা সড়কে কথা বলি, সেখানে কয়েকজন আমি চালকের সাথে কথা বলেছি, তারা বলছে আসলে এখানে যাত্রী সংকট, একই সাথে ভয়ের কারণে তারা কিন্তু সারাদিনে একবারের বেশি আসা যাওয়া করতো, অর্থাৎ প্রতি 1 ঘন্টা 1.5 ঘন্টায় একটা করে গাড়ি যাচ্ছে আসতেছে এরকম। অবশ্য আবার একই সাথে খাগড়াছড়ি যে পাঞ্চরি সড়কটি রয়েছে, সেখানে বেশ কিছু জায়গায় গাছ কেটে ফেলা হয়েছে, অর্থাৎ রাস্তার উপরে গাছের গুঁড়ি ফেলার কারণে কিন্তু সেখানে যান চলাচল বন্ধ রয়েছে। আজকে সকালে আমরা দেখেছি, সকালের পরপর দুপুরের দিকে মানিকছড়ি চট্টগ্রাম সড়কের মানিকছড়ি অংশে কিন্তু সেখানে পাহাড়ি শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। অর্থাৎ বলা যায় যে অবরোধকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা না হলেও ভয় আতঙ্কের কারণে কিন্তু এবং মানুষ কিন্তু চলাচল খুবই সীমিত পরিসরে রয়েছে, অনেকটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সমীর মল্লিক, আরেকটি বিষয় জানতে চাই যে ক্ষতিগ্রস্তদের তালিকা হচ্ছে, তারা আসলে কি ধরনের সহায়তা পাবেন সেটি জানাবেন এবং সাজেকে 1,500-এর মতো পর্যটক আটকা পড়েছেন, তাদের বিষয়ে কি সিদ্ধান্ত আসলো? দেখুন, ক্ষয়ক্ষতির বিষয়ে এখানে হচ্ছে অধিকাংশ যারা লার্মা স্কোয়ারের যে ব্যবসায়ীরা রয়েছে, অধিকাংশ ব্যবসায়ীরা আসলে পুড়ে যাওয়ার কারণে তাদের যে মালামাল ছিল কিছুটা লুটপাট হয়েছে, কিছুটা পুড়ে গেছে এবং তাদের নগদ অর্থ নিয়ে গেছে। অর্থাৎ সবকিছু মিলে তারা একেবারে নিঃস্ব হয়ে গেছে, পুঁজি হারিয়ে, এবং নতুন করে দাঁড়ানোর জন্য তারা সরকারের সহায়তা চেয়েছে। সরকারের যে গুরুত্বপূর্ণ উপদেষ্টা, তথ্য উপদেষ্টা নাহিদ, তিনি কিন্তু দীঘিনালায় সফরে গিয়ে ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তার কথা বলেছে। তবে এখন পর্যন্ত সেটার জন্য কোনো বাস্তবসম্মত অর্থাৎ কোনো উদ্যোগ এখন পর্যন্ত আমরা প্রশাসন পক্ষ থেকে জানতে পারিনি। আর আপনি সাজেকের বিষয়ে যেটা জানতে চেয়েছেন, সেখানে 1,000 অর্থাৎ 1,500 পর্যটক সেখানে আটকা রয়েছে এবং তারা কিন্তু অবর্ণনীয় দুর্ভোগে পড়েছে। গতকালকে আমি সেখানকার প্রশাসনের সাথে কথা বলে তারা বলছে আসলে তাদের যে খাদ্য সেটা ফুরিয়ে আসতেছে এবং 2 দিন ধরে আটকে থাকার কারণে আপনি জানেন সাজেকে খাগড়াছড়ি থেকে অন্তত 70 কিলোমিটার দূরের একটি পর্যটন এলাকা, সেখানকার যে খাবারগুলো সবগুলো কিন্তু যায় খাগড়াছড়ি এবং দীঘিনালা থেকে। যেহেতু এই জায়গাটাতে যান চলাচল বন্ধ রয়েছে, সেক্ষেত্রে দীঘিনালা বা খাগড়াছড়ি থেকে এই যে এখানে যে খাদ্যপণ্য, বিশেষ করে যে ভোগ্যপণ্যগুলো রয়েছে, চাল থেকে শুরু করে একদম চাল, তেল, ডাল এবং মুরগি, মাংস, কোনো কিছুই আসলে সাজেকে এখন যাওয়া বন্ধ হয়ে গেছে। এবং সেখানে যে জেনারেটর দিয়ে তারা যে জেনারেটর দিয়ে পানি উত্তোলন করে, সে সমস্ত জেনারেটরগুলো চালানোর জন্য তেল নিতে হবে, সে তেল নেওয়ারও কিন্তু সুযোগ নেই। অর্থাৎ সাজেকের সাথে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার কারণে পর্যটকদের জন্য যে খাদ্য সংকট, সেটাও এক ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং আজকে 3য় দিন, এই 3 দিন ধরে কিন্তু এই সংকটটা চলছে। খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক। চলমান পরিস্থিতি মোকাবেলা, সড়কে বিশৃঙ্খলা ও অপরাধ দমনে মাঝরাতে রাজধানীর সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী। অভিযানে সন্দেহভাজন যানবাহন থামিয়ে অস্ত্র, মাদকদ্রব্য ও গাড়ির কাগজপত্র তল্লাশি করা হচ্ছে। এমনকি সন্দেহভাজন ব্যক্তিদের পরিচয়ও যাচাই বাছাই করা হচ্ছে।
অভিযানের সেনাবাহিনীর সাথে রয়েছে ট্রাফিক ও তেজগাঁ থানা পুলিশ। এ সময় আইন অমান্যকারী মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনগুলোকে জরিমানার পাশাপাশি মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়। রবিবার রাতে রাজধানীর ফার্মগেট, আগারগাঁ, পল্টন, মিরপুর ১ সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু সড়কে দেখা যায় এমন চিত্র। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, দিনের পাশাপাশি রাতের পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাত ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত রাজধানীর গুরুত্বপূর্ণ সব সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন হত্যার সাথে যারা জড়িত তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আরও কেউ জড়িত কিনা তা জানতে তদন্ত চলছে। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এসব কথা জানান ডিএমপির ডিসি মিডিয়া মোহাম্মদ তালেবুর রহমান। এ সময় ৫ আগস্টের পর থেকে ডিএমপির বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন তালেবুর রহমান। জানান, আন্দোলনে যে ২২টি থানায় ব্যাপক ভাঙচুর ও অস্ত্র লুট হয়েছে সেগুলোর কার্যক্রম চালানোর সংকট কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। বিভিন্ন জায়গায় পরিত্যক্ত অস্ত্র উদ্ধারের কথা জানান তিনি। এছাড়া যেসব পুলিশ সদস্য এখনও কর্মস্থলে অনুপস্থিত তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার কথা জানান এই কর্মকর্তা। এছাড়া কাশিমপুর জেল থেকে পালানো মজনু মোল্লাকে গ্রেপ্তার, গুলশানে অস্ত্র উদ্ধার, উত্তরায় ছাত্র হত্যা মামলায় মতি গ্রেপ্তার সহ নানা কার্যক্রম তুলে ধরেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় তারা নিজস্ব একটা তদন্ত কমিটি গঠন করেছে এবং তারা কিছু ফাইন্ডিংস তাদের মধ্যে দাখিল করেছে। তো আমরা তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি এবং তাদের সাথে যোগাযোগ রেখে তাদের যে সাজেশন বলেন, তাদের যে পরামর্শ অনুযায়ী আমরা যে বাকি যারা এর সাথে জড়িত তাদের গ্রেফতারের জন্য আমাদের তৎপরতা অব্যাহত আছে। রাজধানীর মোহাম্মদপুরের জোড়া খুনের ঘটনায় সম্প্রতি কারাগার থেকে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল সহ ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন রাহুল, শাহরুখ, রয়েল, পারভেজ ও ইমন। রবিবার রাতে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করা হয়, তবে হত্যায় জড়িত কাউকে এ পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গত শুক্রবার রায়ের বাজারে ২ তরুণকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলালের নির্দেশে তাদের হত্যা করা হয়। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ২৪ বছর কারাভোগ করে শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান ওরফে পিচ্চি হেলাল জেল থেকে ছাড়া পান। মোহাম্মদপুরে তার একক আধিপত্য রয়েছে। ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড। ইন্টারকন্টিনেন্টালের এক হোটেল শ্রমিক নেতাকে তুলে নিয়ে ১৪ ঘণ্টা আটকে রাখার অভিযোগ ডিবির বিরুদ্ধে। নুরুজ্জামান নামের ওই কর্মীর দাবি, হোটেলের চাকুরিচ্যুত কর্মীদের পক্ষে আন্দোলন করেছিলেন তিনি। সেটা বন্ধ করতেই তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। আওয়ামী লীগ সরকার পতনের পর ডিবির বিরুদ্ধে এটি তুলে নিয়ে যাওয়ার প্রথম অভিযোগ। গত ২৮ আগস্ট রাত ৪টা রাজধানীর মহাখালী পর্যটন কর্পোরেশনের হোটেল অবকাশে দেখা যায় ডিবির সদস্যদের। এর কিছুক্ষণ পর দেখা যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের সাবেক কর্মী নুরুজ্জামান তার রুম থেকে রিসেপশনে আসছেন। একটু পরেই বেরিয়ে যাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে। নুরুজ্জামানের অভিযোগ, ডিসি রমনা জোনের এডিসি মনিরের নেতৃত্বে ১০-১৫ জন সদস্য তাকে তুলে নিয়ে যান। হোটেল ইন্টারকন্টিনেন্টালের শ্রমিক আন্দোলন বন্ধ করতেই চাপ দিয়েছিল তারা। আমাকে হোটেল থেকে উঠা নিয়ে গেল। আমি বললাম যে ভাই, আমি আমার বাসায় একটু জানাই, অথবা আমার সাথে যারা আন্দোলনে আছে, যারা আমার সাথে এই ফাইট করছে দুর্নীতির বিরুদ্ধে, তাদেরকে একটু জানাই। কয় না, কাউকে জানানো যাবে না। আমি এমনও বলছি যে আমি যে ডিবি অফিসে আছি, আপনাদের হেফাজতে আছি, এই কথাটা আমার ওয়াইফকে জানাই। ফ্যামিলি অন্তত একটু চিন্তামুক্ত থাক। না, এটা জানানো যাবে না, এটা উপরের নির্দেশ, এটা জানানো যাবে না। অভিযোগের জবাব নিতে এডিসি মনিরের খোঁজ পাওয়া যায়নি। এর কিছুই জানেন না বলে দাবি করেন ডিবি রমনা জোনের ডিসি। এই সংক্রান্তে আমার কাছে কোনো তথ্য নাই। এটা আপনি জেসি লেভেলে কথা বলবেন বা আমাদের মিডিয়াতে ফোন দিবেন। তবে ডিসি মিডিয়া জানান, নুরুজ্জামানকে আইনি পরামর্শ দেওয়ার জন্যই নিয়ে আসা হয়েছিল, কোনো চাপ দেওয়া হয়নি। ওনাকে একটু জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা হয়েছিল, আসলে তুলে আনার বিষয়টা, আটক করার বিষয়টা ছিল না। সরকার পতনের পর ডিবির এমন কর্মকাণ্ডে হতবাক মানবাধিকার কর্মীরা। পুলিশের আচরণ পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেন। এই যে জোরপূর্বক গুমের যে বাস্তবতা বাংলাদেশে অবস্থান করছিল ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনার আমলে, এখন সেটারই আবার পুনরাবৃত্তি আমরা যেটা দেখছি, সেটা নিঃসন্দেহে ভয়াবহ, ভয়ঙ্কর এবং বাংলাদেশের
এর এই গণতান্ত্রিক এবং আইনের শাসন রক্ষা করবার ক্ষেত্রে এটা একটা বাধা হিসেবে আমি মনে করি। পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ দেন তিনি। অভিযুক্ত যারা তাদেরকে চিহ্নিত করে তাদের যথাযথ প্রক্রিয়ায় বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করা দরকার। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে থাকা সম্পদের অনুসন্ধান শুরু করেছে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইসি। এরই মধ্যে তার আয়কর নথি সংগ্রহ করেছেন গোয়েন্দারা। তারা জানান, তথ্য গোপনের দায়ে বিদেশে থাকা সম্পদের সমপরিমাণ অর্থ জরিমানার মুখে পড়তে পারেন সাবেক এই মন্ত্রী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিদেশে থাকা সম্পদ নিয়ে বিতর্কের মুখে পড়েন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। সংবাদ সম্মেলনে বিদেশে সম্পদ থাকার কথা স্বীকার করেন তিনি। আয়কর নথিতে এসব সম্পদ না দেখানোর কথাও জানান। জাবেদের স্বীকারোক্তি সত্ত্বেও তখন কোনো ব্যবস্থা নেয়নি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ওখানে কলামও কোনো জায়গায় বলে নাই যে আপনার বিদেশি সম্পদ উল্লেখ করা, যদি থাকতো না দিতাম আমার অপরাধ হতো। সাইফুজ্জামানের বিদেশে গড়া সম্পদ নিয়ে গত সপ্তাহে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে কাতার ভিত্তিক টিভি চ্যানেল আল জাজিরা। দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে প্রায় 70 কোটি ডলারের সম্পদ গড়ার তথ্য উঠে আসে প্রতিবেদনে। জাবেদের রাজনৈতিক ক্ষমতা না থাকায় এবার অনুসন্ধানে নামল সিআইসি। গোয়েন্দারা জানান, প্রথমে জাবেদের আয়কর নথি পর্যালোচনা করা হবে, মিলিয়ে দেখা হবে তার নামে ওঠা বিভিন্ন অভিযোগ। তারপর শুরু হবে অধিকতর তদন্ত। গোয়েন্দারা জানান, অধিকতর তদন্ত হতে পারে দুই উপায়ে। প্রথমত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের সঙ্গে তথ্য পেতে যোগাযোগ। দ্বিতীয়ত, আন্তঃসংস্থার সদস্যদের সমন্বয়ে বিশেষ তদন্ত টিম গঠন। যারা মিলিয়ন মিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে, মানি লন্ডারিং করেছে, এই লোকগুলোর বিরুদ্ধে কোনো কথাই আসলে কোনো পর্যায় থেকেই বলা সম্ভব হতো। তো এখন যে পরিবেশ এসছে, আমি মনে করি এনবিআর যথেষ্ট সক্রিয় হবে। আইন অনুযায়ী বিদেশের সম্পদ আয়কর নথিতে উল্লেখ না করা অপরাধ। সম্পদের বাজার মূল্য যত হবে ঠিক সে পরিমাণ অর্থ জরিমানা করতে পারবে এনবিআর। সংশ্লিষ্ট নাগরিকের দেশের সম্পদ ক্রয় করে জরিমানা আদায় করা যাবে। এতেই শেষ নয়, বিদেশে সম্পদ প্রমাণ হলে দেখাতে হবে উৎস। বৈধ উৎস দেখাতে না পারলে অর্থ পাচারের অভিযোগে মামলা হবে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বুড়িগঙ্গা দূষণমুক্ত করা অনেকটা অসম্ভব বলে মনে করছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তাই শীতলক্ষ্যা উদ্ধারে গুরুত্ব দিচ্ছে সরকার। পাশাপাশি প্রতি জেলায় একটি করে নদী সম্পূর্ণ দখল ও দূষণমুক্ত করার কথা জানান উপদেষ্টা। নদী রক্ষায় আইনের কঠোর প্রয়োগের কথাও বলছেন তিনি। বুড়িগঙ্গার দূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। রাজধানী ঢাকার প্রায় 2 কোটি মানুষের পয়বর্জ্য, কলকারখানা ও গৃহস্থলীর বর্জ্য মিশছে এ নদীতে, যার 40 ভাগই সরাসরি মিশছে নদীর পানিতে, যে কারণে বুড়িগঙ্গার পানিতে অক্সিজেন প্রায় শূন্যের কোঠায়। বুড়িগঙ্গা বাঁচাতে নানা উদ্যোগ নেওয়া হলেও আলোর মুখ দেখেনি সেসব। মানা হচ্ছে না আদালতের নির্দেশনা। এ মুহূর্তে বুড়িগঙ্গা দখলমুক্ত করা অনেকটা অসম্ভব বলে মনে করছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বুড়িগঙ্গা দূষণ মুক্ত করা অত সহজ না, কিন্তু এই প্রজন্ম একটা সুস্থ নদীর প্রবাহ দেখবে না। আমি বুড়িগঙ্গার বালু বেছে নিই, তাহলে এই প্রজন্মকে আর আমার সময় সুস্থ নদীটা দেখাতে পারবো না। ঢাকার আশপাশের নদ নদীগুলোর মধ্যে এখন গুরুত্ব দেওয়া হচ্ছে শীতলক্ষ্যার উপর। নদীটি আগামী প্রজন্মের কাছে দূষণমুক্ত হিসেবে পরিচিতি পাবে। পাশাপাশি প্রতিটি জেলায় একটি করে নদী দখল ও দূষণমুক্ত করা হবে বলেও জানান বন ও পরিবেশ উপদেষ্টা। সকলেরই দাবি হচ্ছে ঢাকা শহরের বুড়িগঙ্গা, আমি মনে করি প্র্যাকটিক্যালি স্পিকিং শীতলক্ষ্যাকে টার্গেট করলে ভালো। অন্তত শিল্প দূষণ আর স্থানীয় সরকার কর্তৃপক্ষ কর্তৃক যে মিউনিসিপাল সলিড ওয়েস্ট ডাম্পিং করা হয়, ওইগুলো বন্ধের কাজটা জোরে সোরে শুরু করতে চাই। আর সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট থাকবে পরবর্তী বিষয়। তো সমন্বিত একটা কর্ম উদ্যোগের মাধ্যমে সব জেলায় যদি অন্তত একটা করে নদী আমরা দখল দূষণ মুক্ত করতে পারি, কম খরচে স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে, তাহলে আমার মনে হয় একটা ওনারশিপ আসবে এবং কাজটাতে আমরা সফল হব। দেশের সব নদী দখল ও দূষণমুক্ত করতে আইনের কঠোর প্রয়োগ শুরু করা হবে বলেও জানান সৈয়দা রিজওয়ানা হাসান। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের আনোয়ারায় মাথায় গরম পানি ঢেলে এক কিশোরীকে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে। গত বুধবার বিকালে উপজেলার জুইদণ্ডী ইউনিয়নের ওয়াইজার বাড়িতে এই ঘটনা ঘটে। বিষয়টি রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে জানাজানি হয়। আহত কিশোরীর নাম পপি আক্তার।
স্থানীয়রা জানান, বুধবার বিকালে অন্য শিশু কিশোরের সঙ্গে এতিম পপি নানা বাড়ির উঠানে খেলছিল। এ সময় এআর মোহাম্মদ নামের স্থানীয় এক বৃদ্ধকে দেখে শিশুরা মুরব্বি মুরব্বি বলে দুষ্টুমি করে। এআর মোহাম্মদ এতে ক্ষিপ্ত হন। কিছুক্ষণ পর তার ছোট ভাইয়ের স্ত্রী সায়রা খাতুন গরম পানি ঢেলে পপির মাথা ঝলসে দেন। আহত পপি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত সায়রা খাতুন ও তার পরিবার পলাতক রয়েছে। বহিষ্কার ও কমিটি বাতিল বিলুপ্ত করে লাগাম টানা যাচ্ছে না চট্টগ্রাম বিএনপির নেতাকর্মীদের। দখল চাঁদাবাজিকে কেন্দ্র করে হানাহানিতে জড়াচ্ছে নিজেরা। কেন্দ্রের নানামুখী চাপে নেতারা কঠোর হতে চান আরও। বিশেষজ্ঞরা বলছেন, এখনই সংশোধন না হলে নির্বাচনে প্রভাব পড়বে দলটির ওপর। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা যুবদল শাখার সভাপতি চাঁদাবাজির সাথে জড়িত থাকার অভিযোগে আটক হন গত 7 সেপ্টেম্বর। পরে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। এর আগে বিতর্কিত এসালম গ্রুপের গাড়ি সরানোর কাজে সহায়তার অভিযোগ আসে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কয়েকজনের বিরুদ্ধে। গত 1 সেপ্টেম্বর দক্ষিণ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়। সবশেষ গত 20 সেপ্টেম্বর চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও এলাকায় দখলকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে এক কর্মী নিহত হয়। ওই রাতেই বিলুপ্ত করা হয় চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি। বিএনপি নেতারা বলছেন, সন্ত্রাস বরদাস্ত করা হবে না। আমরাও চাই না বিএনপিতে এই ধরনের হাইব্রিড কেউ এসে আমাদের যারা ত্যাগী নেতাদের স্থান দখল করে নেবে। এই ব্যাপারে আমরা সজাগ আছি। আমরা কোনো অবস্থাতে এই ধরনের হাইব্রিড নেতাকে স্থান আমরা দিব না। সংগঠনের কোনো নেতা চাঁদাবাজি, সন্ত্রাস ও অনৈতিক কাজে লিপ্ত হয়ে সংগঠনকে আরও পেছনে নিচ্ছে বলে মনে করছে সুশীল সমাজ। তারা তো এখনো ক্ষমতায় আসে নাই। এই দলটা ক্ষমতায় যাওয়ার আগে ইতিমধ্যে অতিষ্ঠ হওয়া শুরু করেছে। মানুষ যাবে কোথায়? ফলত আমরা আশা করব এখনো সময় আছে লাগাম টেনে ধরার জন্য। রাজনীতি বিশেষজ্ঞরা বলছেন, বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উচিত মানুষের আস্থা অর্জন করা। বিএনপিকে টু সাম থেকে তাদের এই ধরনের একটা কিন্তু কর্মসূচি বা ওয়ার্কশপ প্রশিক্ষণ ব্যবস্থা করতে হবে যে দিস ইজ আইডিওলজি অফ জিয়াউর রহমান আর বিএনপি, এবং বিএনপি নেতাকর্মীদেরকে এই বিষয়গুলোকে ধারণ করতে হবে। অভিযুক্ত বিএনপি ও যুবদল নেতারা নিজেদের নির্দোষ দাবি করলেও সংগঠন চায় বিএনপিকে নতুন করে সাজাতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ সৃষ্টি হয়েছে, আর এর প্রভাবে দেশের কিছু এলাকায় আজ বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দুদিন পর বৃষ্টির মাত্রা আরও বাড়তে পারে বলেও আভাস দিয়েছে আবহাওয়া অফিস। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপরও মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আজ খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে রাজধানী সহ দেশের কয়েক জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছে। তবে বৃষ্টির কারণে অনেক এলাকায় এটি প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আর এই ছিল আজকের বিরোধীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ সবাইকে।